এটি এক সাধারণ কৃষকের গল্প, যিনি মহলের মাঝখানে মাটির ঘর বানিয়েছিলেন এবং তারপর স্বয়ং বাদশাহ সালামাত প্রতি রাতে কেন তার সেই ঘরে আসতে শুরু করলেন। আসুন আমাদের চিন্তার উড়ান ভরে এবং আমার সাথে চলুন এক এমন দূর অতীতের যুগে, যেখানে অনেক পুরনো জামানার কথা। এক জমকালো সালতানাত ছিল, যা তার আকাশ ছোঁয়া প্রাসাদ, সোনায় জড়ানো দেয়াল এবং সাদা মার্বেলের অপূর্ব সৌন্দর্যের জন্য সকলের কাছে বিখ্যাত ছিল। এই সালতানাতের এক প্রান্তে এক সাধাসিধে কৃষক বাস করত। তার নাম ছিল হাবিব মিয়া। হাবিব মিয়ার জীবনযাত্রা ছিল খুবই সরল। কঠোর পরিশ্রমের ফলে তার হাতে কড়া পড়ে গিয়েছিল, কিন্তু তার মন ছিল একদম পরিষ্কার এবং স্বচ্ছ। কারো প্রতি কোনো হিংসা বা বিদ্বেষ ছিল না। তার মুখে সব সময় সন্তুষ্টির হাসি ফুটে থাকত, যতই জীবনের কঠিন পরীক্ষা আসুক না কেন। হাবিব মিয়া সালতানাতের বাইরের এলাকায় তার ছোট্ট জমিতে চাষবাস করত। তার স্ত্রী সালমা বিবির সাথে কোনো রকমে সংসার চালাত। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। এক প্রাচীন উইল অনুসারে, যা হাবিব মিয়ার পূর্বপুরুষ তার দাদা অনেক আগে করে গিয়েছিল, তাকে এক অদ্ভুত জমির টুকরো পাওয়া গেল। এই জমি ছিল রাজধানী শাহজাদাবাদের একেবারে মাঝখানে, ঠিক উজির ও অভিজাতদের পাড়ায়। সেই এলাকা যেখানে শুধু ধনী, মন্ত্রী এবং বড়লোকেরা বিলাসবহুল প্রাসাদে বাস করত। এই জমির টুকরোটি ছিল সম্পূর্ণ অনুর্বর, পাথুরে এবং জনশূন্য। সময়ের স্রোতে এটি প্রাসাদগুলোর মাঝে এমনভাবে পড়েছিল যেন কোনো সুন্দর মুখে একটি কালো দাগ। হাবিব মিয়া কখনো ভাবেনি যে এই জমি নিয়ে সে কি করবে। সে তার গ্রামে সুখেই ছিল, কিন্তু যেমন কথায় বলে, হাওয়া সেই দিকে বয় না যেদিকে নৌকা চালাতে হয়। সালতানাতে এক লোভী উজির ছিল, তার নাম ফয়জুল খান। এই উজিরের প্রাসাদ ছিল হাবিব মিয়ার জমির ঠিক পাশেই। সেই অনুর্বর জমির দৃশ্য উজির সাহেবের কাছে খুবই বিরক্তিকর ছিল। তার শান শৌকতপূর্ণ জীবনে এটি একটি কাঁটার মতো বিঁধত। একদিন ফয়জুল খান তার সৈন্যদের হাবিব মিয়ার গ্রামে পাঠালো এবং খুব কম দামে জমি কেনার প্রস্তাব দিল। হাবিব মিয়া বিনয়ের সাথে প্রত্যাখ্যান করল। হুজুর, এই জমি আমার পূর্বপুরুষদের আমানত। এটি বিক্রি হয় না, কেনা হয় না, শুধু এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হস্তান্তর হয়। উজিরের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। সে স্থির করল যে এই কৃষককে এমন শিক্ষা দেবে যাতে সে সারা জীবন মনে রাখে। তারপর এক অন্ধকার রাতে হঠাৎ হাবিব মিয়ার ফসলে আগুন লাগিয়ে দেওয়া হলো। তার কাঠের ঘর পুড়ে ছাই হয়ে গেল, কিছুই অবশিষ্ট রইল না। হাবিব মিয়া এবং সালমা বিবি ছাইয়ের স্তূপের সামনে দাঁড়িয়েছিল। সব কিছু শেষ হয়ে গিয়েছিল, ঘর, ফসল, রুজি রোজগারের উপায়। এখন এই দুনিয়ায় তাদের কাছে শুধু শাহজাদাবাদের সেই অনুর্বর জমির টুকরোটি বাকি ছিল। হাবিব মিয়া তার বাকি সামান্য জিনিসপত্র গুছিয়ে নিল এবং দৃঢ় বিশ্বাসের স্বরে স্ত্রীকে বলল, সালমা, জমি সংকীর্ণ হয়ে গেছে। এখন আমাদের থাকার জন্য শুধু পূর্বপুরুষদের সেই জমিটি আছে শহরে। চলো সেখানে যাই এবং নতুন করে শুরু করি। যখন হাবিব মিয়া শাহজাদাবাদে পৌঁছালো, তখন তো ধাক্কা লাগারই কথা। তার পুরনো ছেঁড়া কাপড়ে সে সোনার বাগান এবং অভিজাতদের মাঝে দাঁড়িয়েছিল। লোকেরা তাকে ঘৃণার চোখে দেখছিল। সে তার অনুর্বর জমিতে পৌঁছালো, যা ফয়জুল খানের প্রাসাদের ঠিক পাশে ছিল। এখন সমস্যা ছিল যে তার কাছে প্রাসাদ বানানোর টাকা তো দূরের কথা, একটি সাধারণ বাড়ি বানানোর টাকাও ছিল না। তাহলে হাবিব মিয়া কি করল? সে হাল ছাড়ল না, হাতের আস্তিন গুটিয়ে কাজে লেগে গেল। দূরের নদীর তীর থেকে মাটি এবং খড় সংগ্রহ করা শুরু করল। দিনের পর দিন হাবিব মিয়া তার পিঠে মাটি এবং খড় বয়ে নিয়ে আসত। তার মধ্যে অসাধারণ ধৈর্য ছিল। সালমা বিবিও হাত লাগাত। আস্তে আস্তে প্রাসাদের পাড়ায় এক অদ্ভুত স্থাপনা উঠতে শুরু করল। এটি কোনো প্রাসাদ ছিল না, শুধু একটি ছোট মাটির ঘর ছিল। ছাদ ছিল খেজুর পাতা দিয়ে তৈরি, জানালাগুলো ছিল ভাঙা কাঠের। সাদা মার্বেল এবং সোনার সাজসজ্জার মাঝে এই দৃশ্যটি একদম বেমানান লাগছিল। ফয়জুল খানের তো রাগে অবস্থা খারাপ হয়ে গেল যখন সে তার জমকালো প্রাসাদের দেওয়ালের পাশে লাগানো এই মাটির ঘরটি দেখল। তার মনে হলো যেন কেউ তার অপমান করেছে। এটা কিভাবে সম্ভব? এক নোংরা কৃষক আমার পাশে থাকবে? সে শাহী প্রাসাদের দৃশ্য নষ্ট করে দিয়েছে। উজির তাড়াতাড়ি বাদশাহের প্রাসাদে গেল। কাঁদতে কাঁদতে ভিতরে ঢুকল এবং বলল, জাহাপনা, রাজ্যে বিপদ এসেছে। এক পাগল লোক উজিরদের পাড়ায় মাটির স্তূপ বানিয়ে ফেলেছে। প্রতিবেশী সালতানাতের দূতেরা আমাদের সালতানাতের মর্যাদার উপহাস করছে।
এই লোকটি আপনার সম্মানকে চ্যালেঞ্জ করছে এবং শাহজাদাবাদের সৌন্দর্য নষ্ট করছে। বাদশাহ সালিমের খুব রাগ হল। সে তার সালতানাতের মর্যাদা এবং জাঁকজমকের প্রতি খুব সচেতন ছিল। সে তাড়াতাড়ি হুকুম জারি করল, কাল সকালে এই ঘরটি মালিকসহ ধ্বংস করে দেওয়া হবে এবং এই কৃষককে শহরের দেওয়ালের বাইরে চিরতরে বের করে দেওয়া হবে। খবরটি সন্ধ্যার দিকে হাবিব মিয়ার কাছে পৌঁছল। সে তার মাটির ঘরে সালমা বিবির সাথে বসেছিল। দুজনেই ভয় এবং ঠান্ডায় কাঁপছিল। হাবিব মিয়ার চোখে পানি এসে গেল। সে বলল, আমরা যা সম্ভব করেছি তা করেছি। হালাল রোজগার দিয়ে এই ঘর বানিয়েছি, কিন্তু মনে হয় শক্তি এবং সম্পদের আওয়াজ সত্যের আওয়াজ থেকে জোরালো। কাল এই ছাদ আমাদের মাথায় ভেঙে পড়বে। রাতের অন্ধকার নেমে এলো। শহরে গভীর নীরবতা ছড়িয়ে পড়ল। সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু বাদশাহ সালিমের চোখে ঘুম আসছিল না। হঠাৎ তীব্র অস্থিরতা তাকে পেয়ে বসল এবং হাবিব মিয়াও জেগেছিল। সে তার ভাগ্যের অপেক্ষা করছিল। অস্থিরতা এবং কৌতূহলের কারণে বাদশাহ সালিম স্থির করল যে পোশাক বদলে সাধারণ মানুষের পোশাকে বের হয়ে নিজে গিয়ে দেখবে এই অদ্ভুত দৃশ্যটি সকাল হওয়ার আগেই, যাতে সৈন্যরা এটি ধ্বংস না করে। বাদশাহ সালিম চলে গেল। রক্ষীরা দূর থেকে সাথে ছিল। উজিরদের পাড়ায় পৌঁছল। সেখানে উঁচু উঁচু প্রাসাদ ছিল, অন্ধকারে ডুবে থাকা, তাদের জাঁকজমক সত্ত্বেও বিষণ্ণ এবং প্রাণহীন। আর মাঝখানে ছিল সেই ছোট মাটির ঘর, যার ফাটল দিয়ে হালকা আলো বাইরে আসছিল। বাদশাহ সালিম মাটির ঘরের দিকে এগিয়ে গেল, ভাবল শেষবারের মতো ঘৃণার দৃষ্টিতে দেখে নেবে। কিন্তু যেই সে সেই সাধারণ মাটির দেওয়ালের কাছে পৌঁছল, তার পা থেমে গেল। চোখ খোলা হয়ে রইল বিস্ময়ে। এটি কোনো মূর্তি ছিল না, না কোনো আওয়াজ, বরং এক অদ্ভুত সুবাস ছিল যা ঝুপড়ির জানালা থেকে বের হচ্ছিল। এমন সুবাস যা বাদশাহ সেলিম তার জীবনে কখনো শোকেনি। তার টেনশনে ভরা শরীর হঠাৎ শিথিল হয়ে গেল। অনেক বছর পর প্রথমবার সে মিষ্টি ঘুমের অনুভূতি পেল। চোখের পাতা ভারী হয়ে আসছিল। বাদশাহ সেলিম আরও কাছে এলো, ভাঙা জানালা দিয়ে দেখার জন্য যে গরিবের ঘর থেকে বের হওয়া এই জাদু কি। এবং হঠাৎ একটি বাক্য শোনা গেল। হাবিব মিয়ার শান্ত কণ্ঠস্বর শোনা গেল। সে তার স্ত্রীকে বলছিল, যে চুপচাপ কাঁদছিল, সালমা, চোখের পানি মুছে ফেলো। উজিরের কাছে প্রাসাদ আছে, রক্ষী আছে, সোনা আছে, কিন্তু আমার জান তার কাছে সেই জিনিস নেই যা আমাদের কাছে আছে। সে লেশমের বিছানায় শুয়ে এবং তার সম্পদ হারানোর ভয়ে অস্থির থাকে। আমরা চাটাইয়ে শুই, কিন্তু আমাদের হারানোর কিছু নেই। হৃদয়ের প্রশান্তি, এটি সেই মুকুট যা বাদশাও কিনতে পারে না। এই কথাগুলো বাজের মতো বাদশাহ সেলিমের হৃদয়ে পড়ল। সে যে পুরো সালতানাতের শাসক ছিল, বছরের পর বছর অনিদ্রার রোগে ভুগছিল, তিক্ত ওষুধ ছাড়া ঘুম আসত না। আর এখানে একজন লোক ছিল যার ঘর কাল সকালে ভেঙে দেওয়া হবে। সে হৃদয়ের প্রশান্তির কথা বলছে। বাদশাহ সেলিম নিজেকে থামাতে পারল না। আস্তে আস্তে দরজায় টোকা দিল। হাবিব মিয়া দরজা খুলে দেখল এক ব্যক্তি মুখোশ পরে শানদার চোগা পরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ওপর শাহী চিহ্ন ছিল না। হাবিব মিয়া ভাবল কোনো পথিক বা ব্যবসায়ী হয়তো পাড়ায় পথ হারিয়েছে। সাফ মনে হেসে বলল, আসুন সম্মানিত অতিথি, আমাদের ঘর ছোট কিন্তু হৃদয় বড়, সবার জন্য জায়গা আছে। বাদশাহ সেলিম ভিতরে এলো। শক্ত মেঝিতে বসে পড়ল, যার ওপর পুরনো ছাগলের চামড়া বিছানো ছিল। হাবিব মিয়া গরম জড়িবুটির চায়ের পেয়ালা দিল। সেই অদ্ভুত সুবাস উঠছিল। বাদশাহ সালিম ছদ্মবেশে জিজ্ঞাসা করল, এটা কি পানীয় এবং তোমার ঘরের সুবাসে এমন কি আছে যে হৃদয়ে প্রশান্তি পাওয়া যায়? হাবিব মিয়া উত্তর দিল, এটি বন্য পুদিনা এবং বাবুনার শরবত। আমরা নিজের হাতে চাষ করি। এতে জিকির মেশানো, শুকার মেশানো এবং সত্যিকারের তাওয়াক্কুল মেশানো। আমরা এটি শুধু তৃষ্ণা মেটানোর জন্য পান করি না, বরং দিনের সব দুঃখ ধোয়ার জন্য পান করি। বাদশাহ সালিম প্রথম চুমুক দিল। অদ্ভুত গরম শিরায় ছড়িয়ে পড়ল, যেন কাঁধ থেকে পাহাড়ের বোঝা নেমে গেল। অনেকদিন পর প্রথমবার তার চোখের পাতা স্বাভাবিকভাবে ভারী হয়ে আসলো। বসে বসেই গভীর ঘুমে ডুবে গেল। ফাজারের আজান পর্যন্ত বাদশাহ সালিম ঘুমালো। হাবিব মিয়া এবং সালমা বিবি নামাজের জন্য উঠল, তখন অতিথিকে গভীর ঘুমে দেখে তাকে যেমন ছিল তেমন রেখে দিল। যখন সূর্যের প্রথম কিরণের সাথে বাদশাহ সালিমের চোখ খুলল, তখন সে অবাক হয়ে গেল। পুরো রাত ঘুমিয়েছে, খারাপ স্বপ্ন ছাড়া, ওষুধ ছাড়া, রক্ষীদের পাহারা ছাড়া। এমন সতেজতা এবং শক্তি অনুভব করছিল যেন যৌবনে ছিল। বাদশাহ সালিম হাবিব মিয়ার দিকে তাকালো, যে দুঃখের সাথে ঘর ভাঙার সৈন্যদের অপেক্ষা করছিল। নিজের আসল পরিচয় প্রকাশ না করে বাদশাহ সালিম বলল, শোনো,
তুমি আমাকে এক মূল্যবান জিনিস ফিরিয়ে দিয়েছ যা আমি হারিয়ে ফেলেছিলাম। আজ তোমার ঘর ভাঙা হবে না, তোমাকে কোনো ক্ষতি করা হবে না। তারপর বাদশাহ সালিম হাবিব মিয়ার হাতে টাকার একটি থলে দিল এবং তাড়াতাড়ি চলে গেল, যাতে কেউ দেখে না ফেলে। রক্ষীরা এলো, সাথে ঘর ভাঙার সরঞ্জাম নিয়ে। উজির ফয়জুল খান তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে হাত ঘষে আনন্দ করছিল। কিন্তু হঠাৎ শাহী প্রাসাদ থেকে এক দূত দৌড়াতে দৌড়াতে এলো এবং রক্ষীদের সর্দারকে চিৎকার করে বলল, বাদশাহের হুকুম, এই ঘর ভাঙা কঠোরভাবে নিষেধ। মালিককে নিরাপত্তা দেওয়া হোক, কোনো ধরনের কষ্ট দেওয়া নিষেধ। উজির ফয়জুল খান হতভম্ব হয়ে গেল। এটা কিভাবে হলো? বাদশাকে খবর কিভাবে পৌঁছল এবং তিনি তার সিদ্ধান্ত কেন বদলালেন? পরের দিনগুলোতে উজির পরিস্থিতির উপর খুব সূক্ষ্ম নজর রাখল এবং এক অদ্ভুত বিষয় লক্ষ্য করল যা তার সন্দেহ এবং পাগলামি বাড়িয়ে দিল। প্রতি রাতে মাঝরাতের পর এক মুখোশধারী ব্যক্তি আসত, হাবিব মিয়ার ঝুপড়িতে ঢুকত, ঘণ্টার পর ঘণ্টা থাকত এবং সকালের আগে বের হয়ে যেত। উজির জানত না যে এই মুখোশধারী নিজে বাদশাহ সেলিম ছিল, যে এখন প্রতি রাতে লুকিয়ে আসত, যাতে শাসনের দায়িত্ব থেকে দূরে সে অদ্ভুত শরবত পান করতে পারে এবং মাটির সেই ঘরের নীরবতায় কয়েক ঘণ্টা প্রশান্তিতে ঘুমাতে পারে, যে প্রশান্তি তার জমকালো প্রাসাদে মেলে না। উজির ফয়জুল খানের হৃদয়ে হিংসা এবং সন্দেহের আগুন জ্বলে উঠল। সে ভাবল, হয়তো হাবিব মিয়া কোনো জাদুকর অথবা শত্রু সালতানাতের গুপ্তচর, যে গোপনে নেতাদের সাথে মিলে রাজ্য উল্টানো ষড়যন্ত্র করছে। উজির তার মনে চাল সাজাল, যেহেতু বাদশাহ ঘর ভাঙতে নিষেধ করেছেন, তাই আমি ভাঙব না, কিন্তু এই কৃষককে এমন শিক্ষা দেব যাতে সে নিজেই চাইবে যে আহা, আমার ঘর যদি আমার মাথায় ভেঙে পড়ত। এক ঠান্ডা শীতের রাতে বাদশাহ সেলিম ছদ্মবেশে ঝুপড়ির ভিতরে বসেছিল। হাবিব মিয়ার সাথে প্রজাদের অবস্থা নিয়ে কথা বলছিল। ঠিক সেই সময় উজির ফয়জুল খান অন্ধকারে কিছু কঠিন ভাড়াটে সৈন্য নিয়ে ওত পেতে বসেছিল। উজির ঝুপড়ির পেছনের জানালার কাছে এলো, পকেট থেকে একটি ছোট চকচকে জিনিস বের করল। এটি ছিল বাদশাহ সেলিমের বিশেষ আংটি, যা উজির চালাকি করে প্রাসাদ থেকে চুরি করেছিল। তার উদ্দেশ্য ছিল এই আংটি হাবিব মিয়ার জিনিসপত্রের মধ্যে লুকিয়ে দিয়ে তার ওপর বড় চুরির অভিযোগ আনা। কিন্তু উজির হাবিব মিয়ার একটি বাক্য শুনল, যা সে ছদ্মবেশী বাদশাহ সেলিমকে বলছিল। এটা শুনে উজিরের হাত কেঁপে গেল। আংটি ঝুপড়ির ভিতর পড়ার বদলে বাইরে পড়ে গেল এবং টং শব্দ হল। বাদশাহ সেলিম এবং হাবিব মিয়া দুজনেই শব্দের দিকে ঘুরল। বাদশাহ সেলিম দেখল অন্ধকারে কারো ছায়া পালাচ্ছে। বাদশাহ সেলিম ঘাবড়ে উঠে দাঁড়ালো এবং বলল, কেউ আমাদের উপর গুপ্তচর বৃত্তি করছে। বাদশাহ সেলিম দ্রুত বাইরে বের হলো দেখার জন্য কে ছিল, কিন্তু মাটিতে কোনো চকচকে জিনিসে পা লাগল। ঝুঁকে তুলল। যখন চোখ পড়ল তখন জোরে শ্বাস টেনে নিল। এটি তো বাদশাহ সালিমের নিজস্ব আংটি ছিল, সেই আংটি যা ছোঁয়ার অধিকার কারও ছিল না। মাটির ঝুপড়ির দেওয়ালের পাশে পড়েছিল। বাদশাহ সালিম উজিরের প্রাসাদের দিকে দৌড়ানো ছায়াকে দেখল, তারপর নিজের হাতে আংটি দেখল। মুখের ভাব বদলে গেল। নরমতা এমন রাগে পরিণত হল যা সালতানাত কখনো দেখেনি। বাদশাহ সালিমের আংটি এখানে কিভাবে পৌঁছল? বাদশাহ কি তার উজিরের বিশ্বাসঘাতকতা ধরে ফেলবেন, নাকি উজির সফলভাবে পাশা উল্টাতে পারবে? বাদশাহ সালিম আংটি পকেটে লুকোল এবং নিজের প্রাসাদে ফিরে গেল। রাগে হৃদয় ফেটে যাচ্ছিল। সে আংটি চুরি হয়ে যাওয়ায় ততটা রাগ করেনি যতটা সেই ব্যক্তির বিশ্বাসঘাতকতায় যাকে সে প্রজাদের বিষয় সপর্দ করেছিল। বাদশাহ সালিমের বোঝা হয়ে গেল যে উজির হাবিব মিয়ার ঘর তার কুৎসিততার কারণে ভাঙতে চায়নি, বরং তাই কারণে যে এই সত্যবাদী পবিত্র হৃদয়ের কৃষকের অস্তিত্ব উজিরের মিথ্যা এবং দুর্নীতিকে অনায়াসে উন্মোচিত করে দিত। পরের সকালে বাদশাহ সালিম রাগ প্রকাশ করল না, বরং অসুস্থতা এবং দুর্বলতার অজুহাত দিল। উজির ফয়জুল খানকে ডেকে পাঠালো এবং দুর্বল কণ্ঠে বলল, হে আমার বিশ্বস্ত উজির, কাল রাতে আমার আংটি হারিয়ে গেছে। আমার মনে হয় তার বরকত আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। হয়তো আমার শেষ সময় ঘনিয়ে এসেছে। উজিরের চোখে লোভ এবং চতুরতার ঝিলিক উঠল। সে ভাবল, সুযোগ এসেছে তার শত্রু হাবিব মিয়া থেকে মুক্তি পাওয়ার এবং ক্ষমতায় নিজের পা শক্ত করার। চালাকি করে বলল, চিন্তা করবেন না হুজুর, আমার হৃদয় বলছে যে চোর সন্দেহের বাইরে নয়। আমি কি আপনাকে সেই কৃষকের কথা বলিনি যে মাটির ঝুপড়িতে থাকে? সে অদ্ভুত আচরণ করে। আমি তাকে রাতে প্রাসাদের আশেপাশে ঘুরতে দেখেছি। নিশ্চয়ই সেই চোর। বাদশাহ সালিম চিন্তা করার নাটক করল এবং বলল, যদি লোকজন জড়ো করো এবং সেই কৃষককে হাজির করো এবং সবার সামনে তার বিচার করো, যাতে শিক্ষা হয়। উজির তার রক্ষীদের হুকুম দিল। সকাল সকাল হাবিব মিয়ার ঝুপড়িতে হামলা করা হলো। তাকে এবং সালমা বিবিকে জোর করে টেনে প্রাসাদের মাঝের বড় ময়দানে নিয়ে আসা হলো।
অভিজাত এবং সাধারণ লোকেরা জড়ো হল। হাবিব মিয়া তার সাধারণ কাপড়ে দাঁড়িয়েছিল, মাথা উঁচু, চোখে বিশ্বাসের আলো জ্বলছিল। সালমা বিবি তার পেছনে কাঁপছিল। উজির ফয়জুল খান মঞ্চে উঠে ভিড়ের মধ্যে চিৎকার করল, হে লোকেরা, এই নীচ কৃষক সাহস করেছে বাদশাহের আংটি চুরি করার। আমরা তাকে আশ্রয় দিয়েছিলাম, তবু সে বিশ্বাসঘাতকতা করেছে। এহসান করেছিলাম, তবু চুরি করেছে। শাহী খজানার চুরির শাস্তি মৃত্যু। ময়দানে হইচই পড়ে গেল। লোকেরা হাবিব মিয়াকে সন্দেহ এবং অভিযোগের চোখে দেখল। বাদশাহ সেলিম হাত তুলল। সবাই চুপ হয়ে গেল। তারপর নিজের সিংহাসন থেকে নেমে আস্তে আস্তে হাবিব মিয়ার কাছে এলো। সোজা তার চোখের দিকে তাকালো, সেই চোখ যা বাদশাহ সেলিম ছদ্মবেশে তার রাতের সাক্ষাতে ভালোভাবে চিনত। উঁচু কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি কি আমার আংটি চুরি করেছ? হাবিব মিয়া প্রশান্তি এবং আস্থার সাথে উত্তর দিল, যা নীরব ময়দানের কোণে কোণে শোনা গেল। হুজুর, আমি সেই লোক যে জমির মাটি দিয়ে ঘর বানাই, লোকের সোনা দিয়ে নয়। আমার হাত পরিশ্রমে খসখসে, কিন্তু হারাম থেকে পবিত্র। আমি চুরি করিনি, না আমার নজর কখনো সেই জিনিসের দিকে পড়েছে যা আমার নয়। উজির ঘাবড়ে চিৎকার করল, মিথ্যেবাদী হুজুর, এটি জাদুকর, তার মিষ্টি কথায় লোকদের জাদু করে। আমার বিশ্বাস আংটি তার কাছে আছে, অথবা সে তার দুর্ভাগ্য ঝুপড়িতে লুকিয়ে রেখেছে। আমার দাবি হল এখনই তল্লাশি নেওয়া হোক, অথবা তাড়াতাড়ি হত্যা করা হোক তার দুষ্টতা থেকে বাঁচার জন্য। বাদশাহ সেলিম রহস্যময় হাসি দিয়ে বলল, তল্লাশির দরকার নেই ফয়জুল খান, আংটি তো আছে। বাদশাহ সেলিম পকেট থেকে হাত বের করে আংটি উঁচু করে ধরল, যাতে সবাই দেখতে পায়। উপস্থিতদের ঘাড় লম্বা হয়ে গেল, বিস্ময়ে শ্বাস আটকে গেল। উজিরের শিরায় রক্ত জমে গেল, মুখ লাশের মতো ফ্যাকাশে হয়ে গেল। বাদশাহ সেলিম বাজের মতো কঠিন কণ্ঠে বলল, এই আংটি হাবিব মিয়া চুরি করেনি, বরং আমি কাল রাতে এটি হাবিব মিয়ার ঝুপড়ির জানালার নিচে পড়ে থাকতে দেখেছি। সেই খলের হাত থেকে পড়েছে, যে ষড়যন্ত্র করছিল। উজির এদিক ওদিক তাকালো। বাদশাহ সেলিমের দৃষ্টি তীরের মতো তাকে বিদ্ধ করছিল। উজিরের বোঝা হয়ে গেল যে তার রহস্য ফাঁস হয়ে গেছে। বাদশাহ জানেন যে আংটি সেই ফেলেছে। কিন্তু ফয়জুল খান শুধু উজির ছিল না, সে চতুর লোক ছিল। রক্ষী এবং সেনাবাহিনীর বড় অংশ তার নিয়ন্ত্রণে ছিল। এমন মুহূর্তের প্রস্তুতি সে অনেক আগে থেকে করে রেখেছিল। হঠাৎ উজিরের মুখের ভাব বদলে গেল, ভয় থেকে হিংস্রতায়। পাগলের মতো জোরে হাসল। সবাই অবাক হয়ে গেল। উজির তার কেনা ভাড়াটে রক্ষীদের দিকে চিৎকার করে বলল, দেখো, বাদশাহ বুড়ো হয়ে পাগল হয়ে গেছে। এই কৃষক জাদুকর তার জাদুটোনা এবং জড়িবুটি দিয়ে বাদশাকে জাদু করেছে। বাদশাহের বুদ্ধি লোপ পেয়েছে, নিজের বিশ্বস্ত উজিরের উপর অভিযোগ দিয়ে এই জাদুকরকে বাঁচাতে চাইছে। তারপর নিজের তলোয়ার হাবিব মিয়া এবং বাদশাহ সেলিমের দিকে তাক করে চিৎকার করল, হে রক্ষীরা, এই জাদুকরকে ধরো এবং এই ক্ষমতাচ্যুত বাদশাকেও গ্রেফতার করো সালতানাতের রক্ষার জন্য। আমি এখন থেকে দেশের সামরিক শাসক। কয়েক ডজন অস্ত্রে সজ্জিত রক্ষীরা এগিয়ে এলো এবং ময়দানের মাঝে নিরস্ত্র বাদশাহ সেলিম এবং অসহায় হাবিব মিয়াকে ঘিরে ফেলল। লোকেরা ভয়ে পিছিয়ে গেল। বাদশাহ সেলিম একা ছিল, অস্ত্র ছাড়া, শুধু তার সম্মান নিয়ে। সৈন্যদের সর্দার এগিয়ে এলো এবং তার তলোয়ার তুলল, বিদ্রোহী উজিরের হুকুমে বাদশাহ সেলিমের গলা কাটার জন্য। সেই সিদ্ধান্তমূলক মুহূর্তে যখন শ্বাস থেমে গিয়েছিল, হাবিব মিয়া এক পা এগিয়ে এলো। তার হাত তুলল তলোয়ারের আঘাত নিজের নিরস্ত্র শরীর দিয়ে আটকানোর জন্য, এবং একটি বাক্য চিৎকার করে বলল, এটি ভয়ের আওয়াজ নয়, এটি ছিল ভালোবাসাপূর্ণ তিরস্কারের আওয়াজ। হে সেলিম, তুমি কি এভাবে এহসানের বদলা দাও? রক্ষীদের সর্দার সেলিমের হাত হাওয়ায় জমে গেল, যেন পক্ষাঘাত হয়েছে। তার হাত কাঁপল এবং সে মৃত চোখে হাবিব মিয়াকে দেখল। হাবিব মিয়া কথা চালিয়ে গেল, এক একে রক্ষীদের চোখের দিকে তাকিয়ে তার খসখসে হাত দিয়ে তাদের দিকে ইশারা করে, তুই সেলিম, তুই কি 1 মাস আগে আসিসনি, যখন তোর সন্তান জ্বরে পুড়ছিল এবং তোর কাছে ওষুধের টাকা ছিল না? আমি এবং আমার স্ত্রী সারা রাত জেগে আমাদের জড়িবুটি দিয়ে তাকে সুস্থ করেছিলাম। আর তুই মাহমুদ, সালমা বিবি কি তোকে তার রুটি থেকে খাওয়ায়নি যখন তোর বেতন দেরিতে হয়েছিল এবং তোর পরিবার ক্ষুধার্ত ছিল? আর তুই রশিদ? হাবিব মিয়া সেই সৎকর্মের ঘটনা গুনতে শুরু করল, যা সে গত কয়েক মাসে এই সাধারণ রক্ষীদের হৃদয়ে চুপচাপ এবং বিনয়ের সাথে বপন করেছিল। তাদের কি জানা ছিল যে প্রাসাদের এই পাড়ার রক্ষীরাই তার সামনে দাঁড়াবে? মাটির ঝুপড়ি এই রক্ষীদের জন্য আশ্রয়, চিকিৎসালয় এবং সহায়তা ছিল, যখন প্রাসাদের ঠান্ডা জীবন তাদের ওপর কঠিন হয়ে উঠত। রক্ষীদের সর্দার সেলিমের হাত থেকে তলোয়ার পড়ে গেল, চাপা আওয়াজে মাটিতে আছড়ে পড়ল।
রক্ষীরা কাঁদতে কাঁদতে ঝুঁকে হাবিব মিয়ার কপাল চুম্বন করল। তারপর নিজের সৈন্যদের দিকে ঘুরে চিৎকার করে বলল, আল্লাহর কসম, আমরা তাকে হত্যা করব না যে আমাদের সৎকর্ম দিয়ে জীবন দিয়েছে, এবং না, আমরা আমাদের বাদশাকে ধোঁকা দিয়ে এক জালেমের সাহায্য করব যে শুধু নিজেকে চেনে। জাদু জাদু করে লোপর উল্টে গেল। এক মুহূর্তে রক্ষীদের বর্ষা বাদশাহ সেলিম এবং হাবিব মিয়ার বুক থেকে সরে সবগুলো উজির ফাইজুল খানের গলার দিকে তাক করা হলো। উজির হাঁটু গেড়ে পড়ে গেল, ভয়ে কাঁপছিল। তার বোঝা হয়ে গেল যে সম্পদ শরীর কিনতে পারে, কিন্তু সৎকর্ম আত্মা কিনে নেয়। এবং সেই মাটির কেল্লা যা হাবিব মিয়া বানিয়েছিল তার পাকা প্রাসাদ থেকে অনেক উত্তম ছিল। বাদশাহ সেলিম হুকুম দিল, বিশ্বাসঘাতক উজিরকে গ্রেফতার করা হোক, তার সম্পদ রাজকোষে জমা করা হোক, নিজের সেনাবাহিনীকে আবার সাজানো হোক। আনন্দের ঢেউ পুরো ময়দানে ছড়িয়ে পড়ল। ভিড় বাদশাহ সেলিম এবং সৎ কৃষকের নামে স্লোগান দিতে শুরু করল। কিন্তু এখানে এক বড় অবাক করা মোড় এলো। যখন পরিস্থিতি ঠিক হয়ে গেল, তখন বাদশাহ সেলিম তার বন্ধু হাবিব মিয়াকে আনুষ্ঠানিক দরবারে ডেকে পাঠালো। উজিল এবং অভিজাতদের সামনে কৃতজ্ঞতাপূর্ণ চোখে বলল, হে হাবিব মিয়া, তুমি দুবার আমার জীবন বাঁচিয়েছ। একবার তোমার ওষুধ এবং কথা দিয়ে, যা আমার আত্মাকে অনিদ্রা থেকে মুক্তি দিয়েছে। দ্বিতীয়বার তোমার সাহস এবং সততা দিয়ে, যা বিশ্বাসঘাতকতাকে উন্মোচিত করেছে। যা চাও তা চেয়ে নাও। যদি চাও তোমাকে উজির বানিয়ে দিই তার জায়গায়, যদি চাও তোমার মাটির ঝুপড়ির জায়গায় সোনার প্রাসাদ বানিয়ে দিই। নীরবতা নেমে এলো। সবার ধারণা ছিল যে হাবিব মিয়া প্রাসাদ এবং সম্পত্তি চাইবে। হাবিব মিয়া তার চেনা হাসির সাথে নিজের খসখসে হাত দেখল। তারপর বাদশাহ সেলিমের দিকে তাকিয়ে বলল, হুজুর, আল্লাহ আপনাকে সম্মান দিন এবং উঁচু করুন। উজির হওয়ার যোগ্যতা আমার নেই এবং সোনার প্রাসাদের দরকার নেই। বাদশাহ সেলিম অবাক হয়ে গেল। কেন? হাবিব মিয়া এমন প্রজ্ঞার সাথে উত্তর দিল, যা সেই সালতানাতের ইতিহাসের বইয়ে চিরকালের জন্য লিখে রাখা হলো। হুজুর, যদি আমি মার্বেলের প্রাসাদে বাস করতে শুরু করি, তাহলে আমিও সেই লোকদের মধ্যে একজন হয়ে যাব যারা রাতে ঘুমায় না সম্পদ হারানোর ভয়। আমাকে আমার মাটির ঝুপড়িতেই থাকতে দিন। মাটির সুবাস আমাকে আমার আসল পরিচয় মনে করিয়ে দেয়। সাধারণ ছাদ আকাশ স্পষ্ট দেখতে দেয়, এবং আমার দারিদ্র্যই তো ছিল যা রক্ষীদের আমার প্রতি ভালোবাসা দিয়েছে এবং আমার রক্ষা করেছে। যদি আমি তাদের মতো ধনী হতাম, তাহলে তারা আমার দুঃখ অনুভব করত না। আমার ঝুপড়ি প্রাসাদের মাঝে স্মরণীয় হয়ে থাকুক, যে সুখ ভবনের উচ্চতায় নয়, হৃদয়ের নিরাপত্তায় আছে। বাদশাহ সেলিমের চোখে পানি এসে গেল এবং হাবিব মিয়াকে জড়িয়ে ধরল। তারপর এক অদ্ভুত শাহী ফরমান জারি করল। হাবিব মিয়ার ঝুপড়িকে কখনো ভাঙা বা পরিবর্তন করার অনুমতি নেই। সব সময় যেমন আছে তেমনই থাকবে, এবং তার দরজায় লেখা হবে, এখানে শহরের সবচেয়ে ধনী লোক বাস করে, যার কাছে কিছু নেই, কিন্তু যে সবার হৃদয় জয় করেছে। হাবিব মিয়া এবং সালমা বিবি উজিরদের পাড়ায় থেকে গেল, জড়িবুটি চাষ করত, পথিকদের পানি খাওয়াত। বাদশাহ সেলিমও যখনই মন সংকীর্ণ হয়ে উঠত, সেই ঝুপড়িতে চলে আসত সেই প্রশান্তি খুঁজতে, যা দুনিয়ার সব খাজানা কিনতে পারে না। গল্প থেকে শিক্ষা, যে সৎকর্ম তুমি আজ লোকদের হৃদয়ে সততা এবং নির্লোভতা দিয়ে বপন করো, সেইটাই কাল তোমার সেনাবাহিনী হয়ে তোমার রক্ষা করবে, কোনো দাবি ছাড়াই। সম্পদ প্রাসাদ বানায়, কিন্তু চরিত্র এবং সৎকর্ম হৃদয়ে কেল্লা বানায়, এবং এটাই সেই আসল সম্পদ যা কখনো শেষ হয় না, যতই পরিস্থিতি বদলাক না কেন।